অরুর কথায় কৃতিকের ঠোঁটে খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করে অরুকে হাঁস কাটানে পিছনে ঘুরিয়ে দিল। তারপর একটানে ওর লম্বা চুল থেকে গার্ডারটা খুলে দিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে অরুর দীঘল কালো এক ঝাঁকা ভেজা চুল আছড়ে পড়ল সমস্ত পিঠ জুড়ে। অরু সাবধানে পেছনে ঘুরে বলল, কৃতিক ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস? কৃতিকের কথার মানে বুঝতে পেরে প্রচন্ড লজ্জায় নিজের দুহাত ভাঁজ করে নিল অরু। তারপর বৃষ্টিতে ভিজে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসা যাব। কৃতিক আর কি বা করবে? মনে মনে ভাবলো, অরুকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা তার উচিত হয়নি। যতই হোক, অরু ওর থেকে বয়সে অনেক বেশি ছোট। যা বলেছে বলেছে, এখন আর করার কিছুই নেই। ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেই এগিয়ে গিয়ে বাইকে বসে পড়ল। বাড়িতে আসতেই অরু সোজা চলে গেল নিজের রুমে। রুমে ঢুকতেই দেখতে পেল অনু ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর মুঠোফোনে কারোর সাথে কথা বলছে। অরু সেদিকে খুব একটা নজর দিল না, কারণ অরু জানে ফোনের ওপাশের লোকটা কে। তাই সোজা চলে গেল ওয়াশরুমে। একটা আরামদায়ক হট বাথ শেষে চুল মুছতে মুছতে বের হয়ে দেখলো মাত্রই কথা শেষ করে রুমে এসেছে অনু। আজ রবিবার, তাই ওর পার্ট টাইম নেই। তার উপর আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারেনি সকালে, তাই তো আজ অসময়ে বাসায় আছে অনু। অরু বেরোতেই অনু শুধায়, এভাবে ভিজেছিস কি করে? অরু খাটে বসতে বসতে বলল, সে অনেক কথা পরে বলবো, তার আগে তুই বলতো আপা, কৃতিক ভাইয়ার মা কোথায়? অরুর অযাচিত প্রশ্নে অনুর চোখ বড় বড় হয়ে গেল। ও সচকিত হয়ে অরুকে বলল, তুই হঠাৎ এসব কথা নিয়ে কেন পড়লি বলতো? তার উপর কৃতিক ভাই এখন বাড়িতেই আছেন, উনি ওনার মায়ের নামটাও শুনতেও পারেন না। অরু মনে মনে বলল, সত্যি কি শুনতে পারেন না? তাহলে মাকে নিয়ে কথা বলায় আজ লোকটাকে ওভাবে মারলো কেন? কি রে, কি ভাবছিস? আপা বল না, ওনার মা কোথায়? অনু একটু ভাবুক হয়ে বলল, আমি খুব বেশি কিছু জানি না রে অরু। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, ওনার মা বাঙালি নন, আমেরিকান বংশোদ্ভূত কোনো বিদেশিনী। শুধু বিদেশিনী নন, শোবিজ জগতের কোনো নামকরা তারকা। যৌবনকালে কৃতিক ভাইয়ের বাবা যখন বিদেশে পড়াশোনা করতে আসেন, তখনই নাকি ভালোবেসে বিয়ে করেন তারা। অরু কৌতূহল নিয়ে শুধালো, তাহলে উনি চলে গেলেন কেন? অনু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, উনি ভালোবেসে বিয়ে সংসার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের ক্যারিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটারই মায়া ছাড়তে পারেননি পরবর্তীতে। তাই খুব ছোটবেলাতেই কৃতিক ভাইয়াকে রেখে আবারও নিজ গন্তব্যে পাড়ি জমান তিনি। অরু জ্ঞানীদের মতো মাথা দুলিয়ে বলল, এই জন্যই কৃতিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না, মনে হয় নানা বাড়ির চেহারা পেয়েছে। অনু ঠোঁট উল্টে বলল, হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? ততক্ষণে বিড়াল ছানা ডোরা এসে অরুর পায়ের কাছে লেজ নাড়ছে। অরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই থাক, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আই মুছিয়ে দি, ঠান্ডা লেগে যাবে তো। পেছন থেকে হাঁক পেড়ে যাচ্ছে অনু, তবে অরু আর তাতে কান দিল না। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। ডোরাকে কোলে নিয়েই হল রুমে এলো অরু, কিন্তু যখন দেখলো হল রুমে কাউচের ওপর কৃতিক বসে আছে, তৎক্ষণাৎ ড্রকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল। ড্রকে বিদায় করতে করতে অরু খেয়াল করলো ফার্স্ট এইড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে একটু আগেই শাওয়ার নিয়েছে। পরনে ব্লু হোয়াইট কম্বিনেশনের টি শার্ট আর 3/4। মাথার স্টাইলিস্ট চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। একটু আগে আপার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত হাত দেখে কোথায় যেন বড্ড মায়া হলো অরুর। কেন যেন হুট করেই মনে হলো কৃতিকের এমন বেপরোয়া, রকচটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে অরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝোলানো তোয়ালেটা ওর মুখের উপর ছুঁড়ে মারল কৃতিক।
ভুরু কুঞ্চিত করে প্রশ্ন করল, এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? অরু মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল, দিন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে ওরু। আজকাল আমাকে ভয় পাস না দেখছে। তা বলতে পারেন। কৃতিকের যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওর পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মুড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল অরু। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে। গর্জে ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউ চিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরিত সাগর কোল ভিজে যাচ্ছে ছলাৎ ছলাৎ ঢেউয়ের পানিতে। মাঝে মধ্যে সেই পানি পার ছাপিয়ে এসে আশ্রয় পড়ছে মোমের মতো ফর্সা দুপায়ে। পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রূপুলি নুপুর জোড়া। অনুসাগরের কোল ঘেঁষে নরম বালুতে দ আকারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নুপুরটা নাড়াচাড়া করছে সেই কখন থেকে। এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগেই ওর পাশ ঘেঁষে বসে পড়ে প্রত্যয়। হাতে দুটো বাবল টিয়ের জার। একটা বাবল টিতে স্ট্র ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে, এখনকার বাবল টি অনেক ফেমাস, টেস্ট ইট। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা সিপ নেয়। আসলেই মজার চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায় ভাবছে অরু। নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূরে কেন নিয়ে এলেন? আমি তো স্রেফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করে আমি ক্ষান্ত হব? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথাতুর হেসে বলল, আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয়, ততটাও সহজ নয় প্রত্যয় সাহেব। হঠাৎ ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তামুক্ত হয়ে একাকী সময় কাটানো, কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্রাজুয়েট। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? অনু রোবটের মতো জবাব দেয়। আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিত। প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি, তাই তো? অনু জবাব দিল না, বরং আগের ন্যায় মাথাটা এলিয়ে দিল দু হাঁটুর উপর। অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস, আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না, শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথায় বেশ কৌতূহল বোধ করল অনু। তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল, এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবে না। ব্যাস এইটুকুই? প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে দেওয়া মুখের পানে চাইল। সূর্যের নিংড়ানো শেষ আলোটুকু ধনুকের ন্যায় তির্যক হয়ে আশ্রে পড়ছে অনুর চোখে মুখে। ঘন পল্লব বিশিষ্ট আঁখি দুটো টলটল করছে অশ্রু জলে। সোনালি আলোর ছটা আশ্রে পড়ছে ছলছলে চোখ দুটো, ঝিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোনো চোখ নয়, বরং গহীন অভয়ারণ্যের মাঝে দুটো জংলা দিঘি। কাচের মতোই স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে, অকপটে। প্রত্যয় নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলটলে চোখে। অতঃপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিল। ব্যাস এটুকুই। অনু এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগর পাড়ের স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিভ দিয়ে নিজের শুকনো অধর ভিজিয়ে বলল, আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন এখন এই মুহূর্তে। অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট। খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা।
অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষই, নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গা ওর নেই। মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একা এই অনু। ওর স্নেহের প্রয়োজন। দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন। আর এই মুহূর্তে ও সেটাই চায়, অন্য কিছুই নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, না কোনো আয়োজন, কিচ্ছু না। ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলেও প্রত্যয় অকপটে তা দিতে সায় জানালো। তৎক্ষণাৎ উপর নিচ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে। পরম আবেশে এক হাতে বুলিয়ে দিল অনুর মাথায়, আর তারপর আরো খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাকে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবেই ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউয়ের তালে তাল মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে অরু। ওর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিশা। অরু মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করেনি কখনো। পড়তে যে খুব ভালো লাগে তেমনটাও নয়। ওর কাছে সাজুগুজুর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাইতে এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালেই। তবে আজ যখন এলিশা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি অরু। চুপচাপ ভদ্র মেয়ের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে কৃতিক আদৌ জানে তো যে ও এলিসার বার্থডে পার্টিতে যাচ্ছে? এই খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছিল অরু। বাড়িতে আপাতত কৃতিক, অনু কেউই নেই। অনু আজকাল দেরি করে ফিরলে অরু তেমন একটা ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিক দেখে রাখবে, কোনো অযাচিত বিপদে পড়তেই দেবে না। আর কৃতিকের চিন্তা করে লাভ নেই। সে তো কখন ফিরে আবার কখন বেরিয়ে যায় তার কোনো হদিশই জানে না অরু। কেউ নেই দেখে অরু একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল। ঠিক তখনই আগমন ঘটে এলিশার। ভেতরে এসে এলিশা জানায় আজ তার জন্মদিন। অরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে এলিশা বলে ও অরুকেই নিতে এসেছে। অর্ণব নাকি এলিশার জন্য ছোটখাটো একটা পার্টির অ্যারেঞ্জ করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিশাকে প্রশ্ন করে বসে অরু। অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? অরুকে খুব যত্ন করে আই শ্যাডো লাগিয়ে দিতে দিতে এলিশা বলে, পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদাই আমার পেছনে পড়ে আছে। পছন্দ করে দেখেই পেছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে? তুমি আমার থেকে কোনো অংশে কম না ওরু, বরং অনেকটা বেশি। তুমি ন্যাচারাল বিউটি, আর আমি তো সবসময় মেকআপে ঢেকে থাকি। তাছাড়া তোমার চুল দেখেই তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে, আই এম ড্যাম শিওর। অরু লাজুক হেসে বলে, আফসোস কেউ পারলো না। পড়বে পড়বে, আর একটু বড় হও ঠিক পড়বে। তখন কৃতিকের নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পিছনে 1000টা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু, তাই আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে। নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে অরুর দিক থেকে। ওর কথা বাদ দাও, জেকে সবসময় এমন করে, বেশি ভাব দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দিই। অরু বুঝলো কৃতিকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয়। তাই আড়ালে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলো। নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে অরু বলে, অর্ণব ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? অরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিশা বলে, আমারও এই একটাই আফসোস জানো তো, অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকে কেন পাগলের মতো ভালোবাসে। দুনিয়া থেকে ভালো মেয়ের অভাব ছিল। অরু চকিতে পেছনে ঘুরে শুধালো, মানে? তুমি পোকার প্লেয়ার মানে বোঝো? অরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়ালো। জুয়া চেনো নিশ্চয়ই, কার্ড দিয়ে যে খেলে। একটা শুষ্ক ঢোক গিলে অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, টিভিতে দেখেছি। আমি ওটাই খেলতাম ওরু।
ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পোকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। পোকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই। ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্ত চাতকের মতোই অপেক্ষা করে থাকে। আর যে সে সেটা একবার পেয়ে যায়, তার ডিমান্ডও বেড়ে যায়। অরু পিছনে ঘুরে এলিশার হাত ধরে বলল, আপু, এতটা খারাপ কাজ তাহলে বেরিয়ে কেন আসছো না? এলিশা জোরপূর্বক হেসে জবাব দেয়, আমি ছাড়তে চাইলে ওই বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না অরু। স্ফটিকের লাল নীল সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হল রুমটা। কিছু কিছু নজর কাড়া লাইট সফট মিউজিকের তালে তালে জ্বলছে আবার নিভছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিংয়ের সাথে। এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। হল রুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এত এত চিকচিক আলোয় কারোরই মুখ দেখে চেনার জো নেই। না এই মুহূর্তে অরু কারো মুখ দেখার মতো অবস্থায় আছে। এর কারণ ওর দৃষ্টি আড়াল করে শক্ত চোয়াল আর অগ্নিদৃষ্টি নিক্ষেপণ করে তাকিয়ে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড়সড় সিন ক্রিয়েট করতো সে। অরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলিশা ওকে রেখে ওই যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে আপাতত। চুপ করে থাকিস না ওরু, কথা বল। আমাকে না জানি এখানে কোন সাহসে এলে তুই? কৃতিকের আকস্মিক ধমকে অরু মাথা তুলল। একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতিক। ঘাড় অবধি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করেই সেট করা। মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিস্টের সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে কৃতিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে। সুন্দর বড় বড় চোখ দুটি যেন জ্বলন্ত অঙ্গার। অরু ভেবে পায় না ও করছেটা কি। এলিশা নিতে গিয়েছে দেখেই তো এলো, তাহলে এত রাগের কি আছে? আর সব ব্যাপারে কেন কৃতিককে জানাতে হবে? কি হয় কৃতিক ওর? এইরকম শাসন করার মতো এতটাও তো ক্লোজ ওরা নয়। তাহলে মনে মনে কৃতিকের ওপর খুব বিরক্ত হলো অরু। অজানা কারণে জিভটা নিম পাতার মতোই তেতো ঠেকল ওর। তাই ইচ্ছে করে মৌনতা পালন করলো কৃতিকের হাজারটা প্রশ্নের জবাবে। ওরু, আমাকে রাগাস না তুই। তুই এখানে কি করছিস? এইভাবে আমাকে না জানি আর কোথায় কোথায় যাস তুই? কি হলো, জবাব দে। অরু চুপ রইল এবারও, কিন্তু কৃতিক আর নিজের রাগ সংবরণ করে রাখতে পারল না। পকেট থেকে হাত বের করে চেপে ধরল অরুর নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়ল এলিশা। কি করছিস জেকে? কৃতিক অরু সমেত এলিশার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওকে এখানে নিয়ে এসে কাজটা তো একদম ঠিক করিস নি এলিসা। তুই ভালোই করে জানিস আজকের পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি। ওয়াই? এলিশা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, যদি কিছু হয় সেটা আমার সাথে হবে, অরুর সাথে নয়। তাছাড়া কিছু যে হবে তাও তো শিওর না। তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারছিস না? আর সবচেয়ে বড় কথা, অরু ছোট বাচ্চা নয়। তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো? কৃতিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, কারণ ও আমার। বলা হয়েছে, এবার আমরা আসছি। এলিশা কিংবা অরু কেউই কৃতিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়েই ওখান থেকে চলে গেল। দুহাত মুঠিবদ্ধ করে রেখে পেছন থেকে বিড়বিড়িয়ে কৃতিককে বলল, সাবধানে এলিসা, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে, কেক কেটেছে, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময় অরুকে সাথে সাথে রেখেছে এলিশা, সেই সাথে চোখে চোখ রেখেছে অন্য আরেকজন। আজ প্রথমবার কৃতিক বোধ করলো ও খুব দুর্বল হৃদয়ের। অন্তত অরুর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর দুচোখ অরুতে নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ডের জন্য যদি অরু চোখের আড়াল হয়েছে, তো কৃতিকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে কৃতিক নিশ্চিন্তে ডিভানে গায়ে দিয়ে ড্রিঙ্ক করছে, কারণ অরু ওর চোখের সামনেই বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা, তবুও চোখের সামনে তো আছে। কৃতিক যখন নির্বিঘ্নে বসে বসে এসব ভাবছিল, তখনই বল ড্যান্সের ঘোষণা করা হয়। পশ্চিমা সংস্কৃতিতে বল নাচ খুবই জনপ্রিয়।
আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপোত-কপোতীদের বল নাচের আয়োজন করা হয়। কিন্তু অরু কিভাবে নাচবে? একে তো পার্টনার নেই, তার উপর বোকার মতো জর্জেট শাড়ি পরে এসেছে। তাই বসে বসেই সবার পারফরমেন্স দেখতে লাগলো। ঠিক তখনই কৃতিকের দৃষ্টি আড়াল করে অরুর সামনে এসে দাঁড়ালো সায়র। রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নুয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে অরুকে শুধালো। Let's have a dance. অরু না করতে চাইলো, কিন্তু না করাটা মূর্খতার লক্ষণ। সবার সামনে না করে দিলে সবাই ওকেই আনস্মার্ট ভাববে। তাছাড়া সায়রও অনেকটা লজ্জিত হবে। সেই ভেবে ও নিজেও হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে সায়কের হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর। তার আগেই মসৃণ হাতটা ঈগলের মতো সো মেরে নিজের হাতে নিয়ে এলো কৃতিক। সায়রকে ইচ্ছে করেই ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়লো অরুর সামনে। হুট করে, একদম হুট করে, চোখের পলকে ঘটনাটি ঘটায়। কিছুই ঠাউর করতে পারল না অরু। শুধু দেখতে পেল ওর হাতটা সায়র নয়, কৃতিক ধরে আছে। অরু সচকিত হয়ে কিছু বলতে চাইলো, তবে তার ফুরসত দিল না কৃতিক। টেনে নিয়ে গেল বল নাচের স্টেজে। অরুর এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো অরুর লতানো কোমরে। অন্য হাত ঢুকিয়ে দিল অরুর 5 আঙুলের ভাঁজে। বল নাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার। ফেরি লাইটের ম্যাজিক্যাল আলো ছায়ায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছে না। অরুও দেখতে পেল না। কৃতিকের আগুন ঝরা চোখ জোড়া ওর শরীরের স্পর্শ পেয়ে মুহূর্তে কতটা কামুকতায় ডুবে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তখন সবার প্রিয় বাংলা গানের 2টো লাইন বাজছিল। হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। ওরা দুজনও তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল। পাশে শুধু পড়ে রইল 2টো অশান্ত মন। কৃতিক নাচের তালে তালে অরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস অরু। আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি? অরু নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃতিকের পেশিবহুল ঢেউ খেলানো বুকে 2 হাত রেখে বলল। কেন এলেন? আপনার সাথে নাচতে আমার ভয় করছে বড্ড। কৃতিক এবার অরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে নিল, খুব কাছে। হুট করে টান দেওয়াতে অরুর রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আশ্রয় পড়ল কৃতিকের চোখে মুখে। অরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল কৃতিকের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। ক্ষণিকের নীরবতা ভেঙে কৃতিক অরুকে আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করে নিয়েছিস আমাকে জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? অরু 2 হাতে কৃতিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল, আমি আপনাকে একদম বুঝতে পারি না। আপনি কি আসলে জায়ান কৃতিক? কৃতিক এবার অরুকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো? কি করে বুঝবো? আপনি যে রহস্যময় মানব। অরুর কথা বিপরীতে কোনো জবাব দিল না কৃতিক। তার বদলে নিজ হাতে অরুর গাঢ় নীল জর্জেট শাড়িতে লাগানো ব্রোঞ্জটা খুলে দিল একটানে। সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে পড়ে গেল। কৃতিক ওর আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুঁয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তোর নেই। অরু সেই কখন থেকেই কৃতিকের নেশালো চোখে তাকিয়ে আছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে, কিন্তু জায়ান কৃতিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? অরু পড়তে পারল না। উল্টে হুট করেই মনে পড়ে গেল সেদিন বৃষ্টি ভেজা দুপুরবেলার কথা। সেই একই চোখ, একই হাসকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। অরুর হৃদমাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব। পেটের ইতিউতি উঠছে অবাধ্য প্রজাপতির দল। কৃতিক ওর সাথে কি করেছে, কি বলেছে, কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি অরুর। ও তো কৃতিকের চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতেই উপলব্ধি করলো কৃতিকের চোখ দুটো বড্ড নেশা ধরানো আর কাতরতা জড়ানো। কোন এক অজানা চৌম্বকীয় শক্তির দ্বারা কৃতিকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেসামাল করে তোলে বারবার।
কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোলগাল চোখে, ভেবে পায় না অরু। অরু, কৃতিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল অরুর শরীর। নিজের হুঁশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে কি করবে কিছু বুঝে উঠতে পারল না খানিকক্ষণ। এখনো কৃতিকের বাহুতেই সিটিয়ে আছে অচল শরীরটা। চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে। কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল? কৃতিকের, যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে। সিসি, কৃতিক নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে। অরু এক ঝলক কৃতিকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল, দয়া করে এভাবে তাকাবেন না, আমার কেমন যেন লাগে। আপনি যতই সুদর্শন হন না কেন, এটা কখনোই সম্ভব নয়। নিজের মনে কিছু একটা বলে কৃতিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল অরু। পিছনে কৃতিকের জন্য শুধু খুলে পড়ে রইল অরুর এক পায়ের চিকন রূপলি নুপুর। শীত পেরিয়ে সেই কবেই বসন্ত নেমেছে ধরণী জুড়ে। তবে ক্যালিফোর্নিয়ার জগা খিচুড়ি আবহাওয়ায় সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দু কদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীত বুড়িয়ে সে জড়িয়ে নিচ্ছে আষ্টে পৃষ্ঠে। দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক চিনে বুক ভরে বাতাস নিলে মনে এটা শহুরে জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলে ভেসে আসছে চেরি ব্লসমের দারুণ মিষ্টি সুবাস। হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেট অফিস, চেরি ব্লসমের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর তিনেক আগে কিনা কৃতিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডেও দুটো চেরি ব্লসম গাছ রয়েছে। কালো ফেন্স গেটটার দুই ধারে পাহারাদারের মতোই সর্বক্ষণ পাহারায় দাঁড়িয়ে তারা বসন্ত হাওয়ার দরুন চেরি ব্লসমের ভারে কেমন নুয়ে পড়েছে গাছ দুটো। অরু এক ঝলক গেটের দুপাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবার কৃতিকের দিকে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে অরুর দিকেই তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ। গত 5 মিনিট যাবৎ এভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃতিক, আর অরু চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে, যেন কৃতিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃতিকের মতো রকচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর। কথা নেই বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে স্ট্রেঞ্জ। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কৃতিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরো খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সে কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? কি সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে ধকাত করে একটা শুকনো ঢোক গেলে অরুসুধায়, ভাবছি আপনি কি আসলে কালকে সেই মানুষটা যে ওভাবে বল নাচ। শারাপ। কৃতিকের ধমকে অরুর কথা মাঝপথেই আটকে গেল। আমি বয়সে তোর থেকে বড়, তাই খেয়াল না রেখে জামুক এসে তাই বলে দিস? স্টুপিড একটা। ধমক খেয়ে অরু মুখ কাচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরও বেশি আশ্চর্য হচ্ছে। কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না। জানেন, কেমন কেমন যেন লাগছিল আপনাকে, আর ওই চোখগুলো। অরু হাত উঁচিয়ে কৃতিকের চোখে ইশারা করতেই কৃতিক ওর হাতটা খপ করে ধরে ফেলে। তারপর গমগমে আওয়াজে বলে, জ্বরটা এখন আছে, তাই ভুলভাল বকছিস। আজ ভার্সিটি যেতে হবে না। অরু নিজেও ভ্রু কুঞ্চিত করে ফেলল সঙ্গে সঙ্গে। মুখে বিরক্তির ছাপ টেনে কৃতিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটিতে যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাব না? তোর শরীরটা ভালো নেই তাই বলছে। ওটা তুই কোথায় যাবি না যাবি সেসব আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। অরু নিজের গাল গলায় হাত ছুঁয়ে বলল,
এতটুকু জ্বরে কিচ্ছু হবে না। শুনুন তো, আমি ভার্সিটি যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার তপ্ত গালে খড়খড়ে হাতের শক্ত চাপ অনুভব করতেই অরুর কথা মাঝপথে আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে অরুর পিঠ গিয়ে ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেওয়ালে। কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে। কৃতিক নিজ হাতের বাঁধন ঢিলে না করেই রুষ্ট কণ্ঠে বলল, আমি বলেছি না, তার মানে না। কথার উপরে পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয়। একদিন একটু নরম বিহেভিয়ার দেখিয়েছি বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি, রুড, উগ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকে সারা জীবন সহ্য করতে হবে তো। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নেব, মার্ক মাই ওয়ার্ড। অরুর মুখ থেকে অস্পষ্ট সুরে কথা বেরোলো এতক্ষণে। উম, উম, লাগছে আমার। কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারেনিও অরুকে নিজ হাত আর কথার দ্বারা ঠিক কতটা ব্যথা দিচ্ছে। তবে খানিকক্ষণ আগে অরুর বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের গর্জে ওঠা স্ফুলিঙ্গতে শীতল জলের ছাট দেওয়ার জন্য। কৃতিক নীরবে অরুর গালটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গাল দুটোতে হাত বুলাতে বুলাতে বিরক্ত সুরে অস্ফুটে বলল, সারা জীবন তো দূরে থাক, উপরওয়ালার ইচ্ছে মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায়, তারপর আর এক মুহূর্ত নয়। অরুর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কৃতিক খুব ভালোভাবেই শুনল। অতঃপর নিজ পকেটে দুহাত গুজে রেখে শটান দাঁড়িয়ে ঘাড়টা একটু কাত করে জবাব দিল, বিলিভ মি ওরু, তুই শুধু আমার সাথে এক ছাদ নয়, আর অনেক কিছু শেয়ার করবি, তবে নিজ ইচ্ছেতে, আই সোয়ার। অরু এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করল না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলে দেশে ফিরে যাব আমরা। তারপর আপনি আর আপনার বোরিং জীবন দুটোর হাত থেকে রেহাই পাবো আমি আর আপা। অরু এখনো দাঁড়িয়ে আছে দেখে কৃতিক বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। অরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। অরু সরতেই কৃতিক গটগট পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউর উইক। ভার্সিটি যেতে দেয়নি দেখে অরুর মেজাজ এমনিতেই সপ্তম আসমানে চড়েছিল। কৃতিকের দরদি কথায় তাতে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। ও তেতিয়ে উঠে বলল, মোটেও আমি উইক না, বুঝলেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলে আপনাকেও দু হাতে তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা রাখি আমি। কৃতিক পিছনে না তাকিয়েই চোখের উপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখবো যান। কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অনু ডাক্তারের আর্জেন্ট কলে সেই সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। আর কৃতিকের থাকা না থাকা অরুর জন্য সমান কথা। কারণ আর যাই হোক, অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কৃতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই। সেই সকাল থেকে হলরুমের কাউচে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। শরীরের প্রচণ্ড দাবদাহে সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছাও হয়নি আর। কৃতিকের ভয়ে ভার্সিটি না গিয়ে একদিন থেকে ভালোই হয়েছে। ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তো মহা মুসিবত হতো। পাছে না আবার সেদিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মান সম্মানের 12টা বেজে যেত। জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর। আপাতত সেই রোমাঞ্চকর সময়টাই পার করছে অরু। গরম কমফোর্টারের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজারখানেক প্রশ্ন। কখনো অজান্তেই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকাবাঁকা মেঠো পথ, তো কখনো আরামপ্রিয় সংস্কৃতি মনা নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরল মনা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতেই অরুর মনে পড়ে যায় কাল পার্টিতেও কোন একটা বাংলা গান বাজছিল। তারপর কৃতিকের মাঝেই যেন অন্য কেউ হানা দিল,
এক জোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্প্রভ চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল অরু। আর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর বাজে কাহিনীটা ঘটলো, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বরে ঝলসে যাচ্ছে অরু। জ্বরে পুড়তেই হঠাৎ বোধ হলো কালকে কৃতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেই উচিত হয়নি ওর। হাজারো চিন্তার মাঝেই অরুর বুক চিরে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখনই কানে ভেসে আসে পাসওয়ার্ড টিপে মেইন ডোর খোলার পিকপিক আওয়াজ। কে এসেছে দেখার জন্য অরু কম্পিউটার মুড়ি দিয়েই উঠে বসলো। তৎক্ষণাৎ কৃতিকের নাম করে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো এলিশা। এলিশার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাকের ডগাটা তীর তীর করে কাঁপছে ওর। অরু এলিশার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভড়কালো, অতপর সাহস জুগিয়ে শুধালো, কোনো সমস্যা আপু? এলিশা দোতলার করিডোর থেকে চোখ সরিয়ে অরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাট আওয়াজে জিজ্ঞেস করলো, যে কে? কোথায় অরু? সকালে ভার্সিটিতে গেল। মিনমিনিয়ে জবাব দেয় অরু। অরুকে ভারী কম্পিউটার মুড়ি দিয়ে থাকতে দেখে এলিশা নিজের রাগী ভাব আড়াল করে নরম কণ্ঠে শুধায়, তুমি ঠিক আছো অরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, কিন্তু কেন? আমি তো তোমাকে সাথে সাথেই রেখেছিলাম সারাটাক্ষণ। মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তা অত্যাধিক প্রয়োজনের বশবর্তী হয়ে। এর মাঝে তুমি কি এমন দেখলে যে এইভাবে অজ্ঞান হারালে? বলো আমাকে। অরু হাসার চেষ্টা করে বলল, আমি বদ্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু। দম বন্ধ হয়ে আসে। সেই কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। এলিশা সচকিত হয়ে বলল। কি আটকে রেখেছিল তোমায়? এলিশার প্রশ্নে অরুর মুখটা পাংশুটে রূপ ধারণ করলো। ও কেন যেন জবাব দিতে চাইল না। এলিশা আবারও অরুকে খুঁটিয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগেই ফোন কল চলে আসাতে জিজ্ঞাসাবাদ পর্বের এখানেই ইতি ঘটে। এলিশা ফোন কানে তুলে মেইন ডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলল, আমি একটু তাড়াই আছি অরু, নেক্সট টাইম এসে শুনবো। এলিশা চলে যাওয়াতে অরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। জ্বরের ঘোরে এটা ওটা এত প্রশ্নের মোটেই উত্তর দিতে ইচ্ছে হচ্ছিল না অরুর। এলিশা চলে গিয়েছে, ভালোই হয়েছে। মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে পড়ল অরু। ঠিকঠাক হয়ে শুতে অস্ফুটেই বলল, এলিসা আপু হঠাৎ কৃতিক ভাইয়ের খোঁজ করছেন কেন? তাও বাড়ি বয়ে এসে ফোন করলেই তো হয়। অদ্ভুত মানুষ। ভার্সিটির গেটে এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ডটা এলিশার পথ আটকে দাঁড়ালো। অতপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক নাগাড়ে বলল, সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশ এলাও না। এলিশা মাথা নিচু করে কথাটা শুনল। অতপর নিজের অ্যাথলেটিক 5 আঙুল মুঠিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগাড়ে 2-3টা পাঞ্চ বসিয়ে কটমটিয়ে বলল, কি আটকাবে আমায়? বল, কি আটকাবে? এলিশার শক্ত হাতে ঘুষি খেয়ে সিকিউরিটি লোকটা সেখানেই পড়ে রইল। আর এলিশা ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুকে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে কৃতিক। গভীর মনোযোগ দিয়ে দেখার দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনেই আটকে আছে। সেই সাথে খানিক বাদে অজান্তেই দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরছেও। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোনো মেয়ের মুখ থেকেই বেরোবে একটা বাক্য, হাউ ম্যানলি। তবে এলিশা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আস্ত একটা ডেঞ্জারাস। তাই ওর এসবে খেয়ালও কম। আর এই মুহূর্তে এলিশা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়েও দিল। ও কৃতিকের কেবিনের দরজাটা সশব্দে খুলে যে কে বলে চেঁচিয়ে উঠল। কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়ে শান্ত স্বরে বলল, হোয়াটস রং? চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ, ভুলে গেছিস? এলিশা ধাপ পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কৃতিক? কি করেছে? কৃতিকের দায় সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিশার। তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথলিনের চুল কেন কেটে দিয়েছিস? তাও এমন ভাবে কেটেছিস মেয়েটা ন্যাড়া হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এলিশার কথায় আপাতত কৃতিকের কোনো হেলদোল নেই।
ও মন দিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগাড়ে। এলিশা এবার রেগে কৃতিকের ডেস্কের উপর সজোরে বাড়ি মেরে দাঁত খিঁচিয়ে বলল, পাগলামির একটা সীমা থাকে কৃতিক। তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলে এতটা জঘন্য কাজ? তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে তার চুল কতটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারালি সুইসাইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কৃতিক। এক্স্যাক্টলি, আই ক্যান ইমাজিন, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত অন্য কারো চুল আমার কাছে ঠিক কতটা মূল্যবান। মখমলের ন্যায় মসৃণ কণ্ঠস্বর, অথচ কথার পরতে পরতে তীব্র রাগের বহিঃপ্রকাশ। এলিশা বিরক্ত হয়ে বলল, তোর কথার আগা মাথা কিছুই মাথায় ঢুকছে না আমার। জেকে প্লিজ এই হাইড অ্যান্ড সিক গেমটা একবার অফ কর। কৃতিক কপালে ভাঁজ ফেলে বলে, খুলে তো বললাম, আমি ক্যাথলিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে যাচ্ছিল। থ্যাঙ্কস টু সায়র অ্যান্ড অর্ণব, ভুলটা করার আগে ওরা ঘটনাস্থলে চলে আসে। ক্যাথলিন যে ভুলটা করার সাহস দিয়ে গিয়েছে, তার জন্য স্রেফ ছোট্ট একটু শাস্তি দিলাম। কৃতিকের ঘুরানো পেছানো কথার জট খুব বেশি খোলা হলো না এলিশার। তার আগেই কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কৃতিককে আর্জি জানিয়ে বলে, স্যার, উনি গেটের সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছেন। কৃতিপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে। এলিশা চোখ ছোট ছোট করে কৃতিকের তাকিয়ে ইশারা করে বলল, কিরে বল, আমি তোর ফ্রেন্ড। কৃতিক ভুরুকুসকে একবার এলিশার ইশারারত মুখের পানে চাইল, তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন। টেনে টুনে নিয়ে যান তো। সেই কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হয়। এলিশা কৃতিকের দিকে তেড়ে মেড়ে এসে বলল, জেকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়? তবে খুব বেশি কাছে আসার আগেই সিকিউরিটিরা সবাই মিলে ধরে ওকে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথায় গেটের কাছে। কৃতিক থাই লাগানো জানালার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সে দৃশ্য দেখেই ঠোঁট কামড়ে হাসছে। হাসতে হাসতেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল ওর। এতক্ষণের হাস্যোজ্জ্বল গৌড়বর্ণ মুখটা ক্ষণিকের মাঝেই কাঠিন্যতায় ছেয়ে গেল। মস্তিষ্কে ভেসে উঠল কালো সিসিটিভি ক্যামেরায় বন্দি অযাচিত মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বল নাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কৃতিক নিজের মধ্যে ছিল না। অজান্তেই আটকে গিয়েছিল অরুর ময় ভ্রমের গোলক ধাঁধায়। সব সময়ের বাধ্য মস্তিষ্কটাও তার তাল হালিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর অরু যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখনই সম্বিত ফিরে পায় কৃতিক, ফিরে আসে কঠিন বাস্তবতায়। তবুও কোনো এক অযাচিত বিপদ থেকে অরুকে প্রোটেক্ট করতে এই পিছু নিয়েছিল ওর। কিন্তু অরু স্টেজের পিছনে চলে গেলেও কৃতিকের আর যাওয়া হয়নি সেদিকে। তার আগেই ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় এলিশা। নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারণ ছিল, তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃতিকের যেতে হয়েছিল এলিশার সাথে। ওদিকে অর্ণব আর সায়র এলিশাকে খুঁজতে খুঁজতেই ব্যাক স্টেজে এসেছিল, কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভীষণ এলিশাকে প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয়, এলিশা ওদের থেকে কৃতিককে বেশি ভরসা করে। সায়র আর অর্ণব যখন ব্যাক স্টেজের অন্ধকার করিডোর দিয়ে পা টিপে টিপে এগোচ্ছিল, তখনই পাশের রুম থেকে কারো গোঙানির আওয়াজ শুনতে পেয়ে হকচুকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা। রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল না। ভেন্টিলেটরের থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবেই দেখছিল ফ্লোরে অগোছলো হয়ে পড়ে মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে? ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই অরুর মুখটা দেখে আঁতকে ওঠে সায়র। সায়রকে এভাবে শকড হতে দেখে অর্ণব শুধালো, কিরে আটকে উঠলি কেন? সায়র চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, এটা তো ওর কৃতিকের স্টেপ সিস্টার। হ্যাঁ তাই তো দেখছি, কি হলো বল তো মেয়েটার? সায়র অর্ণবের কলার চেপে ধরে হিস হিসিয়ে বলল, তাই তো দেখছি, মানে খবরদার এটা যাতে জেকের কান অবধি না পৌঁছায়, তাহলে তোর অ্যারেঞ্জ করা এই পার্টি ফার্ট লন্ডবর্ণন করে দিতে ওর
এক সেকেন্ড ভাববে না। এখন চল, তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ও স্টেপ সিস্টার হয় জেকের। সায়র ওকে মাঝপথেই থামিয়ে দিল। দেওয়ালের কান আছে এমন মুখভঙ্গিমা করে বলল,